বঙ্কিমচন্দ্র স্বভাবগতভাবে একটু রাশভারী ছিলেন, কিন্তু এই রাশভারী কিশোরও প্রেমে পড়েছিলেন। এমন প্রেম যে প্রেয়সী চোখের আড়াল হলেই অস্থির হয়ে পড়তেন। আমি বলছি মোহিনীর কথা। এই মোহিনীর যখন 5 বছর বয়স তখনই তার বিয়ে হয়ে যায় বঙ্কিমচন্দ্রের সঙ্গে। পাত্র 11 বছরের বঙ্কিমচন্দ্র। মোহিনী ছিলেন বঙ্কিমদের বাড়ি থেকে হাঁটা পথে 4 কিলোমিটার দূরের গ্রাম নারায়ণপুরের মেয়ে। বিয়েতে হাতে গলায় কানে নাকে প্রচুর গয়না পেয়েছিলেন মোহিনী বাপের বাড়ি থেকে। বঙ্কিমচন্দ্রের বাবাও দিয়েছিলেন অনেক গয়না, আর বউকে বঙ্কিম নিজে দিয়েছিলেন 2টি কানের দুল আর সোনার একটি চুলের কাঁটা। ভাবছো তো 11 বছরের ছেলের পক্ষে কি করে এটা সম্ভব হলো? পরীক্ষায় ভালো ফল করে বৃত্তির টাকা ছিল বঙ্কিমের একমাত্র উপার্জন। সেই টাকা দিয়ে বালিকা বধূর জন্য এই গয়না গড়িয়েছিলেন তিনি। স্ত্রী মোহিনীকে সারাক্ষণ চোখে চোখে রাখতেন বঙ্কিম। নতুন যাই লিখতেন পড়তে দিতেন মোহিনীকে। শ্বশুরবাড়ি সবার মন জয় করে নিয়েছিলেন ছোট্ট মোহিনী। তারপরও কখনো কখনো বাপের বাড়িতে গিয়ে থাকতে মন চাইতো তার। তখন কিছুদিন আবার বাপের বাড়িতে গিয়ে থেকে আসতেন। তখন বঙ্কিমের সময় আর কাটতেই চাইতো না কিছুতেই পড়ায় মন বসতো না তার। মন খারাপ হলে কখনো কখনো আজব কাণ্ড করতেন বঙ্কিমচন্দ্র। লুকিয়ে রাতে শ্বশুর বাড়িতে চলে যেতেন, কেবল নিজের মানুষটিকে একটু দেখার জন্য, একটু কথা বলার জন্য। কখনো কখনো শ্বশুরালয়ে রাতও কাটাতেন বঙ্কিম। আবার একেবারে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাড়িতে চলে এসে টেবিলে বসে পড়তেন। বড় দাদা সঞ্জীবচন্দ্র ভোরবেলায় বঙ্কিমকে টেবিলে দেখে ভাবতেন, বঙ্কিম সারা রাত লেখাপড়া করেছে নাকি? এই মোহিনী ছিলেন গৌরবর্ণা ও তন্বী। অনেকেই দুর্গেশ নন্দিনী উপন্যাসের তিলোত্তমা চরিত্রে মোহিনীর ছায়া দেখতে পান। বঙ্কিমচন্দ্র তখন যশোরে 5ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এটা ছিল তার প্রথম পোস্টিং। মোহিনী তখন কাঁঠালপাড়ার বাড়িতে। দুজনেই একে অপরের জন্য বিরহে কাতর। বঙ্কিম চিঠি লিখলেন স্ত্রীকে, এবার তোমাকে যশোরে লইয়া আসিব। সেই চিঠি পেয়ে মোহিনী তো আনন্দে আহ্লাদে আটখানা। শ্বশুরবাড়ির সবাইকে দেখালেন সেই চিঠি। শ্বশুরবাড়ির সবাই মত দিলেন মোহিনী যশোরে গিয়ে স্বামীর সঙ্গে থাকতে পারেন। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। মোহিনীর হালকা জ্বরের কথা শুনেছিলেন বঙ্কিমচন্দ্র। শোনা মাত্রই রওনা দিলেন, কিন্তু বাড়িতে পৌঁছানোর আগেই সব শেষ। মাত্র 16 বছর বয়সে প্রাণাধিক প্রিয় স্ত্রীর এমন পরিণতি মেনে নিতে পারেননি তিনি। কষ্টে আর বাড়িমুখ হননি। মোহিনীর মৃত্যুর পর বহুদিন কাঁঠালপাড়ার বাড়িতে যাননি বঙ্কিমচন্দ্র। শুধু দাদা সঞ্জীবচন্দ্রকে অনুরোধ করেছিলেন সেই 2টি কানের দুল আর চুলের সোনার কাঁটা যেন তার কাছে পাঠিয়ে দেওয়া হয়, যা তিনি বৃত্তির টাকায় মোহিনীর জন্য কিনেছিলেন। 1 মাস 2 মাস করে 8 মাস কেটে গেল। আবার বিয়ের পিঁড়িতে বসলেন বঙ্কিম। বড় পরিবারের মেয়ে রাজলক্ষ্মী, রূপবতী গুণবতী। 2 পক্ষ থেকে প্রচুর সোনাদানা উপহার পেলেন রাজলক্ষ্মীও। কিন্তু বঙ্কিম সেই 2টি কানের দুল আর চুলের সোনার কাঁটা এই স্ত্রীকে দিতে পারেননি। মানে তিনি দেননি। বিয়ে করেছেন বটে, কিন্তু মোহিনীর স্থান তিনি রাজলক্ষ্মীকে দিতে চান না। একদিন রাজলক্ষ্মীকে বললেন, এই 2টি আমার কাছেই রইল, তোমারই যেদিন ভালোবাসিতে পারিব সেদিন এই উপহার তোমাকে দিব। বঙ্কিম ও রাজলক্ষ্মীর ঘরে কোনো পুত্র সন্তান জন্ম নেয়নি। একে একে 3টি কন্যা সন্তানের জন্ম দেন রাজলক্ষ্মী। প্রথম সন্তান শরৎ কুমারের জন্মের 3 মাস পর বঙ্কিমের মনে হলো এবার সেই উপহার রাজলক্ষ্মীর হাতে তুলে দেওয়া যায়। আর সেটা তিনি করেছিলেন অপূর্ব এক প্রেমময় ভঙ্গিতে।
1864 সালের এক বিকেলে নৌকায় নদী পাড়ি দিয়েছিলেন বঙ্কিম, সঙ্গে স্ত্রী রাজলক্ষ্মী ও শিশুকন্যা শরৎ কুমারী। নদীর জলে বিকেলের আলো, মৃদুমন্দ বাতাস, নৌকা চলছে হেলে দুলে, পাল তুলে। এমনই এক সময় নিজের হাতে স্ত্রীর কানে দুল আর চুলের কাঁটা পরিয়ে দিলেন বঙ্কিম। মূলত এই রাজলক্ষ্মী বঙ্কিমের জীবনকে পূর্ণতা দিয়েছিল। অনেকেই বলেন বৃষবৃক্ষ উপন্যাসের সূর্যমুখী যেন রাজলক্ষ্মী। প্রকৃতপক্ষে স্বভাবে রাজলক্ষ্মীও বেশ রাশভারী ছিলেন। একান্নবর্তী পরিবার সামলানো থেকে সংসারের সবকিছু তিনি দেখতেন। এমনকি আত্মীয় স্বজনকে বঙ্কিমের অনেক চিঠিপত্র এই রাজলক্ষ্মী লিখে দিতেন। বঙ্কিমচন্দ্র কেবল সই দিতেন। স্ত্রীর নির্দেশ মেনে রাত 9:30টার মধ্যে ঘরে ঢুকতে হতো বঙ্কিমচন্দ্রকে। রাজলক্ষ্মীর প্রতি নির্ভরতার কথা একাধিক লেখায় স্বীকারও করেছেন বঙ্কিম। একজনের প্রভাব আমার জীবনে বড় বেশি রকমের, আমার পরিবারের। চাকরি আমার জীবনে অভিশাপ, আর স্ত্রী আমার জীবনের কল্যাণ স্বরূপা। রাজলক্ষ্মী ছিলেন বঙ্কিমের যথার্থ অর্ধাঙ্গিনী। স্বামীর সমস্ত কাজে তিনি ছিলেন অন্যতম সহায়। কাঁঠালপাড়ার বাড়িতে বঙ্গদর্শন গোষ্ঠীর যে কোনো আড্ডায়, জমায়েতে সকলের জন্য নিজের হাতে রান্না করতেন তিনি। এতটাই রাশভারী ছিলেন যে ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামী বঙ্কিমচন্দ্র তাকে সমীহ করতেন। বঙ্কিম ও রাজলক্ষ্মীর 3টি মেয়ে ছিল, শরৎ কুমারী, নীলাব্জ কুমারী ও উৎপল কুমারী। বড় মেয়ে শরৎ কুমারীকে অত্যন্ত স্নেহ করিতেন বঙ্কিমচন্দ্র। জামাই রাখালচন্দ্রকে কাজ ছাড়া করতে চাইতেন না, তাই প্রচার পত্রিকার সম্পাদনার ভার তাকে দিয়েছিলেন। জীবনের শেষ দিকে শরৎ কুমারীর ছেলেদের নিয়ে গাড়ি চেপে গড়ের মাঠে হাওয়া খেতে যেতেন বঙ্কিমচন্দ্র। অত্যন্ত রক্ষণশীল মানসিকতার শরৎ কুমারীর ছেলে শুভেন্দু সুন্দরের সঙ্গে বিয়ে হয় স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মেয়ে কমলা দেবীর। বিয়ের অল্পদিন পরে শুভেন্দুর মৃত্যু হলে স্যার আশুতোষ মেয়ে কমলার আবার বিয়ে দিতে চান। রাজলক্ষ্মী দেবী এবং শরৎ কুমারী এতে প্রবল আপত্তি করেন এবং এই নিয়ে স্যার আশুতোষের সঙ্গে বঙ্কিম পরিবারের তীব্র মতানৈক্য ঘটেছিল। মেজ মেয়ে নীলাব্জ কুমারীর বিয়ে হয়েছিল উত্তরপাড়ার জমিদার বাড়ির ছেলে সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে। বঙ্কিমচন্দ্রের ছোট মেয়ে অত্যন্ত আদরে উৎপল কুমারীর সঙ্গে বিয়ে হয় উত্তর কলকাতার এক ধনী পরিবারের ছেলে মতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে। সঞ্জীবচন্দ্র বঙ্কিমচন্দ্রের দাদা, তার একমাত্র পুত্র ছিলেন জ্যোতিষচন্দ্র, তার সঙ্গে বিয়ে হয়েছিল মতিরানী দেবীর। মতিরানী দেবী ছিলেন মহারাজ নন্দকুমারের বংশের উত্তরাধিকারিণী এবং ডাকসাইটে সুন্দরী। এবার আসা যাক বঙ্কিমচন্দ্রের জীবনের শুরুর দিকে। নৈহাটির কাঁঠালপাড়ার চাটুর্যে বাড়ির জমিতে বঙ্কিমচন্দ্রের সুন্দর বসত বাড়ির জমিটি বঙ্কিমচন্দ্রের পরিবারের নিকট আত্মীয়া দিগম্বরী দেবীর। দিগম্বরী দেবী নিঃসন্তান এবং অল্প বয়সেই বিধবা হন। তার সম্পত্তির ভাগ পান বঙ্কিমচন্দ্রের পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। দিগম্বরী দেবীর জমিতে তৈরি এই বৈঠকখানার ঘর হয়ে ওঠে বাংলা সাহিত্য ও নবজাগরণের এক পীঠস্থান। এই ঐতিহাসিক ঘরে বসেই লেখা হয় বন্দে মাতারাম সঙ্গীত। এখান থেকেই বেরিয়েছে বঙ্গদর্শন, প্রচার ও ভ্রমণ পত্রিকা। বিখ্যাত বঙ্গদর্শনের আড্ডার অক্ষয়চন্দ্র সরকার, নবীনচন্দ্র সেন, দীনবন্ধু মিত্র, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, দামোদর মুখোপাধ্যায় নিয়মিত আসতেন এই ঘরে। এই ঘরের ইতিহাসের সঙ্গে বঙ্গীয় নবজাগরণ বা বাংলা সাহিত্যের ইতিহাসের এক শ্রেষ্ঠ পর্বে যোগ থাকলেও হারিয়ে গেছে সেই অসহায় বিধবা দিগম্বরী দেবীর নাম, যিনি গোটা চাটুর্যে পরিবারে পরিচিত ছিলেন ছোট ঠাকুরনী দিদি হিসেবে। পরিবারের জীর্ণ দলিল আর চিঠিপত্রে তার নামটুকু কেবল মেলে। বঙ্কিমচন্দ্রের মা দুর্গা সুন্দরী দেবী, দিদি নন্দরানী দেবী, বৌদি নবকুমারী দেবী সকলের ভূমিকায় বঙ্কিমের জীবনে গভীর।
বঙ্কিমচন্দ্রের মা দুর্গা সুন্দরী দেবী শিক্ষিতা ছিলেন না, কিন্তু পাকা গৃহিণী ছিলেন। বঙ্কিমচন্দ্র তার দেবী চৌধুরানী উপন্যাসে ব্রজেশ্বরের মায়ের চরিত্রটি দুর্গা সুন্দরীর আদলে লিখেছিলেন। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, ছেলেবেলায় মায়ের কাছ থেকে তিনি একটুও নীতিশিক্ষা পাননি। কুসংসর্গটা ছেলেবেলায় বড় বেশি হইয়াছিল। বাপ থাকতেন বিদেশে, মা সেকেলের উপর আর একটু বেশি, কাজেই নীতিশিক্ষা কখনোই হয়নি। আমি যে লোকের ঘরে সিঁধ দিতে কেন শিখিনি বলা যায় না। বঙ্কিমচন্দ্রের দিদি অর্থাৎ যাদবচন্দ্র দুর্গা সুন্দরীর একমাত্র কন্যা সন্তান নন্দরানী দেবী, ওনার 3 ভাই শ্যামাচরণ, সঞ্জীবচন্দ্র ও বঙ্কিমচন্দ্রকে অত্যন্ত স্নেহ করিতেন। বিশেষত সঞ্জীবচন্দ্রের প্রতি তার ভালোবাসা একটু বেশি ছিল। বেহিসেবি ও বাউন্ডুলে সঞ্জীবচন্দ্র প্রায় অতিরিক্ত দেনার দায়ে পালিয়ে যেতেন কর্মস্থল বিহারের বাঁকিপুরে। সেখানে তিনি সম্পূর্ণ করেন তার মাধবীলতা উপন্যাসটি। সঞ্জীবচন্দ্রের স্ত্রীর নাম নবকুমারী দেবী, ছেলের নাম হলো জ্যোতিষচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 26শে জুন 1838 সালে, এখন যেটা উত্তর 24 পরগনা জেলার নৈহাটি শহরের কাছে অবস্থিত কাঁঠালপাড়া গ্রামে। তার প্রাথমিক শিক্ষা কাঁঠালপাড়া গ্রামে শুরু হলেও তা সেখানে সম্পূর্ণ হয়নি। তিনি কাঁঠালপাড়া গ্রামে 8-10 মাস পড়াশুনো করার পর মেদিনীপুরে 5 বছর ইংরেজি মাধ্যমে শিক্ষা গ্রহণ করেন এবং তারপর আবার কাঁঠালপাড়ায় ফিরে আসেন। সেখানে তিনি শ্রীরাম ন্যায়বাগীশের কাছে বাংলা ও সংস্কৃতের পাঠ নেন। তারপর 1849 সালে হুগলির মহসিন কলেজে ভর্তি হন। এখানে তিনি প্রায় 7 বছরের জন্য পড়াশোনা জারি রাখেন। 1856 সালে আইন পড়ার জন্য কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। প্রেসিডেন্সি কলেজের আইন বিভাগ থেকে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে বঙ্কিমচন্দ্র প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এর পরের বছর 1859 সালে প্রথমবারের মতো বিএ পরীক্ষা নেওয়া হয়। মোট 10 জন ছাত্র প্রথমবারে পরীক্ষা দিয়েছিলেন। উত্তীর্ণ হয়েছিলেন কেবলমাত্র বঙ্কিমচন্দ্র ও যদুনাথ বসু। এরপর তিনি সরকারি চাকরিতে যোগদান করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরের পদে। সারা জীবন তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যান। স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ সরকার তাকে 2টি খেতাবে ভূষিত করেন। 1891 সালে রায়বাহাদুর খেতাব এবং 1894 সালে কম্পানিয়ন অব দ্য মোস্ট এমিনেন্ট অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার খেতাব। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তিনি ছিলেন 19 শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। গীতার ব্যাখ্যাদাতা এবং সাহিত্য সমালোচক হিসেবেও তিনি বিশেষ খ্যাতি লাভ করেন। তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত। বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশনন্দিনী ছিল প্রথম বাংলার সার্থক উপন্যাস, যেটা বাংলা সাহিত্যের দ্বার উন্মোচন করেছিল। 1882 সালে রচিত বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের কবিতা বন্দে মাতরম 1937 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক ভারতের জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি পায়। বঙ্কিমচন্দ্র মোট 15টি উপন্যাস লিখেছিলেন। তার রচনা বঙ্কিম শৈলী বা বঙ্কিম রীতি নামে পরিচিত। বঙ্কিমচন্দ্রের উপন্যাস রচনার প্রেক্ষাপট আসলে তৎকালীন সময়ের প্রথা ও সংস্কার আন্দোলন, হিন্দু ধর্মের পুনরুত্থান, হিন্দু ধর্মের রক্ষণশীলতা, প্রাচ্য ও পাশ্চাত্য ভাবধারার সংঘাত, প্রগতিশীল ভাবধারার অভাব, সমাজতান্ত্রিক ভাবধারার প্রাধান্য প্রভৃতি হল 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে আর্থসামাজিক পটভূমিকা এবং এই পটভূমিকায় বঙ্কিমচন্দ্রের উপন্যাস রচনার প্রেক্ষাপট।
স্বভাবে সংযমী হলেও মাংস খাবার বেলায় পরিমিতি বজায় রাখতে পারতেন না বঙ্কিমচন্দ্র। বেশ খানিকটা খেয়ে ফেলতেন। অল্প মদ্যপানেরও অভ্যাস ছিল। বাড়িতে নিয়মিত আসতো পোর্ট ওয়াইন। এই দোষ ছাড়তে না পারায় অনুযোগও করতেন তিনি। এই কারণে শেষ দিকে শরীর বেশ খারাপ হয়ে যায়। শেষ জীবনে তার স্বাস্থ্য ততটা ভালো ছিল না। 1894 সালের মার্চ মাসে তার বহুমূত্র রোগ বেশ বেড়ে যায়। এই রোগেই অবশেষে তার মৃত্যু হয় 8ই এপ্রিল 1894 সালে। বিভিন্ন লেখাপত্রে পাওয়া যায় বঙ্কিম তখন মৃত্যুশয্যায়, পাশে স্ত্রী রাজলক্ষ্মী। কিন্তু বিড়বিড় করে বলছিলেন মোহিনীর নাম। মোহিনী, এবার আমি তোমার কাছে যাব। আজকে এখানে শেষ করলাম। উপস্থাপনাটি কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো। সকলের কুশল কামনা করে শেষ করলাম।